আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সমাজবিজ্ঞান বইয়ের 24 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, বলছে প্রথমে লোক সংস্কৃতির উপাদান। আমরা লোক সংস্কৃতির উপাদান কি সে বিষয়ে এখন জানব। যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে লোক সংস্কৃতির উপাদান বলা হয়। দেখো, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে লোক সংস্কৃতির উপাদান কাকে বলে। যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে লোক সংস্কৃতির উপাদান বলা হয়। ঠিক আছে, এখান থেকে মুখস্থ করে রাখবা। সাধারণত এই উপাদান দুই ধরনের হতে পারে। লোক সংস্কৃতির উপাদান কয় প্রকার? দুই প্রকার। একটা কি বস্তুগত উপাদান, আর একটা কি অবস্তুগত উপাদান। ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝে পড়তে হবে এবং হলো মুখস্থ করতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আবার দেখো, এখন আমরা জানবো বস্তুগত উপাদানটা কি। বস্তুগত উপাদান লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা যায়, ছোঁয়া যায় তা বস্তুগত উপাদান। ঠিক আছে, বস্তুগত উপাদান কি? লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা যায়, ছোঁয়া যায় তা বস্তুগত উপাদান। যেমন লোকশিল্প, তাঁতশিল্প, শাখা ও শঙ্খশিল্প, কাঁসাশিল্প, মৃৎশিল্প, নকশি কাঁথা, বেতশিল্প ইত্যাদি। লোকবিজ্ঞান এগুলো কি ভাগ করা আছে। এটা হলো কি বস্তুগত উপাদান, আর হলো অবস্তুগত উপাদান। এখন বস্তুগত উপাদানের ভিতরে অনেকগুলো ভাগ আছে। দেখো, লোকবিজ্ঞানে কি বলছে? তাঁত শিল্পের চরকা, মাছ ধরার ছাই, লাঙ্গল, কাস্তে ইত্যাদি তৈরির প্রযুক্তি হচ্ছে কি লোকবিজ্ঞান। আছে কি লোকযান, নৌকা ও পালকি। ঠিক আছে, এগুলা লোকযান মানে কি যেগুলা করে মানুষ বা লোক আসা যাওয়া করে। যেমন নৌকা করে মানুষ নদী পারাপার এই জায়গাতে অন্য জায়গা যায়। পালকি চড়ে, যেগুলো আমাদের বর্তমান সমাজে নেই, প্রথম সমাজে ছিল যে নববধূ এক বাসা থেকে বরের বাসায় নেয়, বাবার বাসা থেকে কি এই পালকি করে, এই পালকি প্রচলন ছিল। লোকযান মানে কি এগুলোর ভিতরে লোক ওঠানামা করে বা আসা যাওয়া করে, সেটা হচ্ছে লোকযান। আর লোক বিজ্ঞান কোনটা? যেগুলো তৈরি, ঠিক আছে, এগুলো মানুষের কাছে ব্যবহার করা হয়। এসব ছাড়াও রয়েছে লোক প্রয়োজনপত্র, লোক বাদ্য, লোক অলঙ্কার ইত্যাদি লোক সংস্কৃতির বস্তুগত উপাদান। সবাই কি লোক মানে কি লোক সংস্কৃতির বস্তুগত উপাদান পরীক্ষা প্রশ্নে আসবে। এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, কিছু কিছু হিংস জানতে হবে, কারণ কি এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। এখন দেখো, আমরা জানবো অবস্তুগত উপাদান কোনগুলো। যে সকল সাংস্কৃতিক বিষয় ধরা বা ছোঁয়া যায় না, অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলা হয়। ঠিক আছে, পরীক্ষা প্রশ্ন আসবে যে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান কাকে বলে। যে সকল সাংস্কৃতিক বিষয় ধরা বা ছোঁয়া যায় না, অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলে। অবস্তুগত উপাদানের প্রধান বিষয়টি হচ্ছে সাহিত্য। খেয়াল রাখবা, অবস্তুগত উপাদানের প্রধান বিষয়টি হচ্ছে কি সাহিত্য। এসব সাহিত্যের কোনো লিখিত রূপ নেই। প্রশ্ন আসতে পারে কার লিখিত রূপ নেই? সাহিত্যের লিখিত রূপ নেই। কার লিখিত রূপ নেই? অবস্তুগত উপাদানের লিখিত রূপ নেই, এরকম আসতে পারে। ঠিক আছে, মানুষের মুখে মুখে তা ছড়িয়ে আছে। এ ধারার সাহিত্য লোক সাহিত্য নামে পরিচিত। যেমন লোক কাহিনী বা কিস্সা, লোকগীতি, লোক চিকিৎসা, লোক ক্রীড়া, লোক সঙ্গীত, প্রবচন, ডাকের কথা, খানার বচন, ছেলে বুলানো, ছড়া, ধাঁধা, লোক নাটক ইত্যাদি। এগুলো কি সবই অবস্তুগত উপাদান। এছাড়াও লোক উৎসব, মন্ত্রতন্ত্র ইত্যাদি অবস্তুগত উপাদান। দেখো, এখানে কাজ আছে দুইটা।
এই সমস্ত কাজ তোমরা এগুলো রিডিং পড়লে লিখতে পারবা, নিজের মতো করে লিখবা, মুখস্থ করার কিছু নেই, কিন্তু গল্পটা বুঝে রিডিং পড়তে হবে, তারপরে এই সমস্ত কাজ উত্তর অ্যান্সার করতে পারবা। তারপর এই সমস্ত কাজের প্রশ্ন সমাধান আমরা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরবর্তী পর্যায়ক্রমে শিখিয়ে দেব। পার্ট 5 কি বলছে? বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি। বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি। বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ কি? বাঙালি। তবে এদেশে প্রায় 50টি কাছাকাছি বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষও বাস করে। তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আনন্দ উৎসব এগুলো তাদের পৃথক সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে। বাংলাদেশে নৃগোষ্ঠীর বসবাস। বাঙালির বাইরে অন্য নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ বাস করে পার্বত্য কোথায়? চট্টগ্রাম অঞ্চলে। বাঙালির বাইরে অন্য নৃগোষ্ঠীর মানুষ আমাদের বাংলাদেশে বাস করে, তারা বেশিরভাগ বাস করে কোথায়? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এই অঞ্চলে বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি সহ আরো অনেক নৃগোষ্ঠী। বাইরে অঞ্চলে কারা বাস করে? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খুমি সহ আরো অনেক নৃগোষ্ঠী। ঠিক আছে, আবার দেখো বৃহত্তর ময়মনসিংহে বসবাসকারী ভিন্ন নৃগোষ্ঠী হচ্ছে গারো এবং হাজং। গারো এবং হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথায় বসবাস করে? বৃহত্তর ময়মনসিংহে বসবাস করে। এখানে প্রশ্ন আসবে। হ্যাঁ, আমার কিছু সিলেটে বাস করে। কারা সিলেটে বাস করে? দেখো, সিলেটে অঞ্চলে রয়েছে খাসিয়া মণিপুরীদের বাস। খাসিয়া ও মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? সিলেট অঞ্চলে বাস করে। উত্তরবঙ্গে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে বাস করে সাঁওতাল ও ওরা সহ অন্যান্য অনেক সম্প্রদায়। তাহলে আমরা বলি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ বলতে কি বোঝায়? উত্তরবঙ্গে বলতে বোঝায় বাংলাদেশের উত্তরাঞ্চল, যেটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলে নাম। ঠিক আছে, বাংলাদেশের উত্তরবঙ্গ কোনগুলো? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর এগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত, এগুলোকে বলা হয় উত্তরবঙ্গ। আর এই উত্তরবঙ্গে বসবাস করে কোনটা? কারা বসবাস করে? সাঁওতাল, ওরা সহ আর অন্যান্য অনেক সম্প্রদায় বসবাস করে। তারপরে কক্সবাজার, পটুয়াখালী অঞ্চলে বাস করে রাখাইন। রাখাইন সম্প্রদায়ের মানুষ। থেকে প্রশ্ন আসে কিন্তু এগুলো, যে রাখাইন সম্প্রদায়ের মানুষ কোথায় বাস করে? কক্সবাজার ও পটুয়াখালী অঞ্চলে। এই রাখাইন সম্প্রদায়ের মানুষ কিন্তু মুসলিম, খেয়াল রাখবা। রাখাইন সম্প্রদায়ের মানুষ কি? মুসলমান। যে বর্তমানে আমরা বলি রাখাইন রাজ্য, রাখাইন রাজ্য আছে, মুসলমান আছে, সেখানে বসবাস করে। ভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি। এদের সকল নৃগোষ্ঠীর সংস্কৃতি ভিন্ন ভিন্ন, কিছু এদের সংস্কৃতির পরিচয় তুলে ধরা হলো বা দেওয়া হলো। ধর্ম। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এক সময় প্রকৃতি পূজা করত। প্রকৃতির প্রতি এই মমতাবোধ ও ভক্তি এখনো তাদের মাঝে বিদ্যমান। তারা বিশ্বাস করে যে মানুষ প্রকৃতির অধীন, প্রকৃতি মানুষের অধীন নয়। তারা বিশ্বাস করে কি? মানুষ প্রকৃতির অধীন, প্রকৃতি মানুষের অধীন নয়। এ কারণেই তারা পূজা পার্বণ, সামাজিক রীতিনীতি, দৈনন্দিন জীবনযাপন সর্বত্র নানাভাবে প্রকৃতিকে রক্ষা করার গুরুত্ব তুলে ধরে। কিন্তু ধীরে ধীরে ঔপনিবেশিক শক্তির সংস্পর্শে আসার ফলে এবং আধুনিক জাতি রাষ্ট্রের আওতাভুক্ত হয়ে যাওয়ায় নৃগোষ্ঠীগুলো আধুনিক সভ্যতার ধর্ম, বিশ্বাস, রীতিনীতি, শিক্ষা, সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। অনেক সম্প্রদায় নতুন ধর্ম গ্রহণ করে। হ্যাঁ, অনেক সম্প্রদায় আছে অ্যাভেলেবেল বর্তমানে, নতুন সম্প্রদায়। কোন সম্প্রদায় কি? তারা নতুন ধর্ম গ্রহণ করে, যেমন চাকমা, মারমা, রাখাইন সহ অনেক নৃগোষ্ঠী বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আবার গারো, সাঁওতাল ওরা সহ অনেক নৃগোষ্ঠী খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। কিন্তু এরপরও চাকমা, মারমা, রাখাইন, গারো, সাঁওতাল ওরা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এখনো প্রকৃতিকে বিভিন্নভাবে তাদের জীবনে ধরে রেখেছে। যেমন নৃগোষ্ঠীর গোত্র ব্যবস্থায় বিভিন্ন গোত্রের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় প্রাকৃতিক নানা উপাদান, যথা গাছপালা, পশু পাখি ইত্যাদি। তারা কি প্রতীকী ধরে রেখেছে, যেটা বলেছে এখনো। আনন্দ উৎসব। বাংলাদেশের প্রায় সকল নৃগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে। রাধাকৃষ্ণের উদ্দেশ্যে কীর্তন ও নাচ করা মণিপুরীদের সবচেয়ে প্রিয়। একে গোপী নাচও বলা হয়।
বসন্তকালে তারা জাঁকজমকের সাথে হোলি উৎসব পালন করে। ওরা ফাল্গুন মাস থেকে বছর গণনা শুরু করে। নববর্ষকে বরণ করে তারা পালন করে পাগুয়া। কাতলারা পালন করে রাই, বাহা, পাস্কা পরব সহ নানা উৎসব। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশুখ, সাংগ্রাই, বিজু এই তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী। এই সমস্ত কিন্তু যে পড়তেছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখো শুধু রিডিং পড়া, এই রিডিং পড়ার ভিতরেই সবগুলো প্রশ্ন লুকায়িত আছে। বৈশাখী কি? মূলত এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশুখ, সাংগ্রাই, বিজু এই যে তিনটা সমন্বয় করে একসাথে বলা হয় তিনটাকে বৈশাখী। বৈ মানে বৈশুখ, সা মানে সাংগ্রাই, বি মানে বিজু, এই তিনটে উৎসবকে একাত্রে বলা হয় বৈশাখী। ঠিক আছে, পরীক্ষা আসে বৈশাখী কি? বৈশুখ, সাংগ্রাই, বিজু এই তিনটি উৎসবকে একত্রে সমন্বয় করে বলা হয় কি? একত্রে মহিলা পালন করে বৈশাখী। মারমা রাখাইনরা নববর্ষের উৎসবে ধুমধামের সাথে পালন করে জল উৎসব। উল্লেখ্য যে নৃগোষ্ঠীর আনন্দ উৎসবের অধিকাংশ এখনো ফসল উৎপাদনের সাথে সম্পৃক্ত। যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যারা আনন্দ উৎসব করে ওগুলো তাদের কি ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত। আবার দেখো লোক বিশ্বাস। পৃথিবীর অন্য সব নৃগোষ্ঠীর মতো বাংলাদেশের নৃগোষ্ঠীর মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস কাজ করে। যেমন মণিপুরী অন্যান্য ধর্ম অনুসারী সম্প্রদায়ের কাছে পূর্ণিমা ও অমাবস্যার রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। পূর্ণিমা রাতে এরা অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করে থাকে। নানা সংস্কারের প্রচলন আছে তাদের মধ্যে। যেমন ওরা বিশ্বাস করে যে পৌষ মাসে গৃহ নির্মাণ, ছাউনি দেওয়া অকল্যাণ। ওরা কিন্তু একটা জাতি, ঠিক আছে, খেয়াল রাখবা যে ওরা কি, ওরা একটা জাতি বিশ্বাস করে যে পৌষ মাসে গৃহ নির্মাণ, ছাউনি দেওয়া অকল্যাণ। যে ওরা কি, ওরা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, খেয়াল রাখবা। গারদের বিশ্বাস এই যে রাত্রে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলতে নেই। বর্মনেরা মনে করে মাঘ মাসে মূলা খাওয়া উচিত নয়। হিঙ্গরা মনে করে নবজাতক সন্তানকে ধরতে হলে আগুনে হাত একটু গরম করে নিতে হয়, তা না হলে শিশুর অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের ক্ষুদ্র নৃগোষ্ঠীর খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। এগুলো ভালোভাবে বুঝে তোমরা যদি রিডিংও পড়ো তাহলে অনেক কিছু শিখতে পারবা। এগুলো আমাদের জানার প্রয়োজন আছে। তাহলে চমৎকার কাজটা তোমরা শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জন এই চ্যানেলে পেয়ে যাবা। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।